আদিত্য দরজা লাগিয়ে পেছন ফিরে এবার নূরের দিকে সরু চোখে তাকালো। নূর এবার কোনো দিকে পালাবে সে রাস্তা খুঁজছে। আদিত্য যে এবার ওর 12টা বাজাবে সেটা নিশ্চিত। নূর দুই হাতে শাড়িটা একটু উঁচু করে ধীরে ধীরে পেছাতে লাগলো। তারপর উল্টো ঘুরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিল। তবে তার কাজে সফল হলো না সে। নূর দৌড় দিতেই আদিত্য পেছন থেকে দৌড়ে এসে নূরের হাত ধরে ফেলল। নূরের হাত ধরে ওকে দেয়ালের সাথে আটকে দিয়ে বলল, এখন পালাচ্ছ কেন? তখন তো খুব মজা নিচ্ছিলে, এখন কোথায় যাবে? হ্যাঁ, আমাকে অনেক জ্বালিয়েছে তুমি, এখন আমার পালা। এখন থেকে আমি তোমাকে জ্বালাবো, আর তোমাকে আমার সব জ্বালা সহ্য করতে হবে। নূর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। নূরের এই লজ্জাবতী লাজুক চেহারা আদিত্য প্রথম দেখছে। এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানা যেন আদিত্যের অবাধ্য চাহিদাগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। তবে আজ আর কোনো সংশয় নেই, আজ সব অবাধ্য চাহিদাগুলোকে আজাদ করে দিবে সে। আজ আর নিজেকে আটকাবে না সে। কেনই বা আটকাবে? ওর এঞ্জেলটা যে এখন পরিপূর্ণভাবে ওর বউ হয়ে উঠেছে। আদিত্য নূরের দিকে নেশালো চোখে তাকিয়ে ধীরে ধীরে নূরের অধর পানে ঝুঁকতে লাগলো। আদিত্যের ঠোঁট নূরের ঠোঁটে ছুঁই ছুঁই। তখনই হঠাৎ করে নূর আদিত্যের নাকের ডগায় টুস করে কামড় বসিয়ে দিল। আদিত্য একটু হকচকিয়ে উঠে নূরকে ছেড়ে নিজের নাকে হাত দিল। নূর সেই সুযোগে ওখান থেকে দৌড়ে পালালো। সিঁড়ির কাছে এসে আদিত্যের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তোমাকে আমি সারা জীবন জ্বালিয়ে যাব, বুঝেছো হিরো? কথাটা বলে নূর বাচ্চাদের মতো জিভ দেখালো। তবে রে দুষ্টু, দাঁড়াও, দেখাচ্ছে মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে ছুটল। আদিত্যকে আসতে দেখে নূরও হাসতে হাসতে দৌড়ে উপর উঠে গেল। নূর আগে আগে দৌড়াচ্ছে আর আদিত্য ওর পেছন পেছন দৌড়াচ্ছে। নূর দৌড়ে এসে ওর রুমে ঢুকে রুমের দরজা আটকে দিল। আদিত্য দরজার কাছে এসে দরজায় টোকা দিয়ে বলল, নূর, দরজা খোল। দরজা কেন আটকালে? নূর ভেতর থেকে শুধু হাসছে, কিন্তু দরজা খুলছে না। আদিত্য এবার একটু আদুরে গলায় বলল, নূর সোনা, মায়া, আমার সোনা বউটা, দরজা খোলো না। নূর এবার ভেতর থেকে বলে উঠল, খুলবো না। এমন করো না প্লিজ, তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ খোলো না। তাহলে আগে বাসর ঘরে ঢোকার টাকা দাও, তারপর ঢুকতে দেবো। আদিত্য ভ্রুকুচকে বলল, কিসের টাকা? বারে, তুমি কি ভেবেছো তুমি আমার দেবর ননদকে তাড়িয়ে দিবে তাই বলে আমি ওদের হক আদায় করব না? ওরা নেই তো কি হয়েছে, আমি ওদের হয়ে ওদের হক আদায় করব। তাই ফটাফট টাকা ছাড়ো, না হলে ঘরে ঢোকা ক্যান্সেল। না না, এমন করো না প্লিজ, আমার সব কিছু তো তোমারই, তাহলে এখানে দেওয়ার কি আছে? ওইসব শুকনো কথাই চিড়ে ভিজবে না, আগে মাল ছাড়ো তারপরে কথা। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কিভাবে টাকা দিব? আমার ওয়ালেট আর সব কিছু তো রুমের ভেতরে আছে। তুমি দরজা করো, তারপর রুমে এসে দিচ্ছি তোমাকে। ওইসব চালাকি আমার সাথে খাটবে না, আগে মাল তারপর দরজা খোলা। তুমি আমাকে বলো তোমার সব কিছু কোথায় রাখা আছে, আমি এনে দিচ্ছি তোমাকে। ওকে ফাইন। কেবলের সেকেন্ড ড্রয়ারে দেখো আমার চেকবুক আছে, একটা কলম আর চেকবুকটা নিয়ে এসো। আদিত্যের কথা মতো নূর গিয়ে কাবার্ড থেকে চেকবুক আর কলম এনে দরজার নিচ দিয়ে আদিত্যকে দিল। আদিত্য চেকবুক আর কলম নিয়ে একটা চেকে 50,000 টাকার অ্যামাউন্ট লিখে চেকটা ছিঁড়ে আবার দরজার নিচ দিয়ে নূরের কাছে দিয়ে বলল, নাও, এখন হয়েছে, এখন তো খোলো। নূর বলে উঠল, ঠিক আছে, দরজা খুলে দিচ্ছি, তবে কিন্তু আগেই ঢুকবে না। আমি যখন ঢুকতে বলবো তখন ঢুকবে, ঠিক আছে? ওরে বাবা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আগে দরজাটা তো খোলো। নূর একটু পরে দরজার লক খুলে দিল। তারপর তাড়াতাড়ি করে গিয়ে বেডের উপর লম্বা ঘুমটা টেনে সুন্দর করে বসলো। বসে থেকে একটু গলা উঁচিয়ে আদিত্যকে ভেতরে আসার অনুমতি দিল। আদিত্য এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি হেসে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। নূরকে এভাবে ঘুমটা টেনে বসে থাকতে দেখে আদিত্য মুচকি হেসে দরজা বন্ধ করে ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে আসলো। নূরের হাত পা কেমন কাঁপছে, বুকের হার্টবিট অস্বাভাবিকভাবে চলছে। নূর বুঝতে পারছে না আদিত্য কতবার ওর কাছে এসেছে, ওকে জড়িয়ে ধরেছে, বুকে নিয়ে ঘুমিয়েছে, তাহলে আজ কেন এমন লাগছে যেন আজকে নতুন ওর কাছে আসছে আদিত্য।
আদিত্য নূরের সামনে বেডের উপর এসে বসলো। তারপর দুই হাত বাড়িয়ে নূরের ঘোমটাটা ধীরে ধীরে উঠালো। ঘোমটা উঠিয়ে দেখলো নূর কেমন চোখ টেরা করে ফানি ফেস বানিয়ে রেখেছে। আদিত্য সেটা দেখে ফিক করে হেসে দিল। নূরও আদিত্যের সাথে সাথে হেসে উঠল। আদিত্য নূরের কপালে নিজের কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে মায়াবী কণ্ঠে বলল, জানো আমার ওই দুষ্টু আঞ্চলটাকে আমি কত মিস করেছি। নূর নরম গলায় অপরাধী সুরে বলে উঠল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? হুম, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো ইচ্ছে করে কিছু করোনি, তাই সব ভুলে যাও। তুমি আমার জীবনে ফিরে এসছো, এটাই বড় কথা। আর কোনো অভিযোগ নেই আমার। তুমি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না, কিছু না। নূর আবেগী চোখে তাকিয়ে বলল, এত কেন ভালোবাসো আমায়? আমি কি এত ভালোবাসার যোগ্য? তুমি এর চেয়ে বেশি ভালোবাসার যোগ্য। তোমাকে যতই ভালোবাসি মনে হয় কম হয়ে যাচ্ছে। ইচ্ছে করে আরো বেশি করে ভালোবাসতে। কথাটা বলে আদিত্য নূরের কপালে সময় নিয়ে পরম আবেশে চুমু খেল। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বলল, তুমি না আমাকে খেতে চেয়েছিলে, বলেছিলে আমাকে নাকি চকলেটের মতো ইয়াম্মি লাগে। তখন তো আমি মানা করেছিলাম, তবে আজ কোনো মানা নেই। তুমি চাইলে আমাকে পুরোটাই খেয়ে নিতে পারো। নাও আই এম অল ইয়োর্স। নূর লজ্জায় লাল হয়ে আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পড়ল। আদিত্য মুচকি হেসে দুহাতে নূরের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল ওকে। আদিত্যের ছোঁয়ায় নূর কেঁপে কেঁপে উঠছে। সারা শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল। আদিত্য নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরের মাথার ঘোমটাটা ধীরে ধীরে খুলে দিল। নূরের কানের দুল খুলে কানে চুমু খেল। নূর কেঁপে উঠে আদিত্যের পাঞ্জাবি শক্ত করে খামচে ধরল। আদিত্য এবার আরেক কানের দুল খুলে সেখানেও চুমু খেল। এরপর নূরের গলায় নেকলেসটা খুলে নিয়ে গলায় চুমু খেল। নূর আরও বেশি কাঁপতে শুরু করলো। সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল ওর। আদিত্য এবার ধীরে ধীরে নূরকে বালিশে শুইয়ে দিল। নূরের লালিমা ছড়ানো মুখটার দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। আদিত্যের এমন চাহনি দেখে নূর আরও লজ্জায় মিয়ে পড়ল। লাজুক হেসে শাড়ির আঁচল টেনে মুখের দিকে দিয়ে মুখ ঢেকে ফেলল নূর। জর্জেট শাড়ি হওয়ায় শাড়ির ভেতর থেকে নূরের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। আদিত্য মাথা ঝুঁকিয়ে নূরের ঠোঁটের ওপর থেকে আঁচলের অংশ কামড়ে ধরে আঁচলটা সরিয়ে দিল। নূর চোখ বন্ধ করে কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর। আদিত্যের নেশা বেড়ে যাচ্ছে। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে দুই চোখের পাতায় দুই গালে চুমু খেল। তারপর নূরের অধর যুগলে ডুব দিল। নূরের অধর মধুসূধা পান করতে লাগলো। নূর আর চুপ থাকতে পারল না। আদিত্যের ঘাড়ের পেছনে হাত দিয়ে আদিত্যের চুল খামছে ধরে তার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিল। দুজনেই এক স্বর্গের সুখের রাজ্যে পাড়ি দিল। পূর্ণতা পেল ওদের ভালোবাসা। এক নতুন সকাল, নতুন জীবনের নতুন উদ্দীপনার সকাল। আদিত্যের জীবনের সবচেয়ে সুখকর একটা সকাল। এই সকাল নিয়ে এসেছে ওর জীবনে সীমাহীন সুখের জোয়ার। যে সুখের জোয়ারে ভাসতে চায় ও সারা জীবন। ঘুমন্ত নূরের গালে আঙুল দিয়ে স্লাইড করছে আর নূরের মায়াবী মুখখানার দিকে তাকিয়ে আছে আদিত্য। ঘণ্টাখানিক আগে নূরের ঘুম ভেঙেছে, তখন থেকে এভাবেই নূরের দিকে তাকিয়ে আছে আদিত্য। এই মুখখানায় যেন রাজ্যের যত মায়া সব ঢেলে দিয়েছে। আদিত্য যত দেখে ততই যেন ওর শরীর মন প্রশান্তিতে ভরে যায়। সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না ও। কিছুক্ষণ পর নূরের কপালে চুমু খেয়ে গায়ে চাদর টেনে দিয়ে রোজকার অভ্যাস অনুযায়ী আদিত্য জগিংয়ে চলে গেল। ঘণ্টাখানিক পর ফিরে এসে আদিত্য দেখল নূর এখনও বেঘরে ঘুমোচ্ছে। আদিত্য মুচকি হেসে নূরের পাশে গিয়ে বসল। নূরের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, এই ঘুম পাগলিটা ঘুম ভাঙেনি এখনো? অনেক বেলা হলো তো, এখন ওঠো। নূর একটু নড়েচড়ে উঠে চোখ বন্ধ করা অবস্থাতে ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, ডিস্টার্ব করো না আমাকে, ঘুমাতে দাও না। দুষ্ট হিরোটা কাল রাতে আমাকে ঘুমাতে দেয়নি। নূরের কথায় আদিত্য ঠোঁট কামড়ে হাসল। তারপর নূরের মুখের কাছে ঝুঁকে দুষ্টু হেসে বলল, আচ্ছা তাই,
কি করেছে দুষ্টু হিরোটা কাল রাতে? নূর ঘুমের ঘোরেই বলছে। অনেক জ্বালিয়েছে আমাকে, একটু ঘুমাতে দেয়নি। আচ্ছা, কিভাবে চালিয়েছে? হিরোটা না আমাকে। এতটুকু বলতে নূরের হঠাৎ ঘুম ভেঙে গেল। নূর ফট করে চোখ খুলে দেখল আদিত্য ওর মুখের উপর ঝুঁকে আছে। নূর নিজের দিকে তাকিয়ে দেখল ওর গায়ের ওপর একটা চাদর ছাড়া আর কিছুই নেই। নূরের লজ্জায় মরি মরি অবস্থা। আদিত্য আবারও বলে উঠল, কি হলো বলো না, কিভাবে চালিয়েছে তোমার হিরো? নূর লজ্জায় চাদর টেনে মাথা ঢেকে নিয়ে লাজুক কণ্ঠে বলে উঠল, জানি না, যাও অসভ্য। কি, আমার মতে এমন ভদ্র ছেলের নামে এত বড় বদনাম? এটা কিছুতেই মানা যায় না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য দুষ্টু হেসে নূরের চাদরের ভেতর ঢুকে গেল। তারপর নূরকে কাতুকুতু দিতে লাগলো। নূর মোসরামুসরি করতে করতে খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ওকে ওকে, সরি সরি, আর বলবো না, প্লিজ ছেড়ে দাও। আদিত্য থেমে গিয়ে নূরের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। তারপর চাদর সহ নূরকে কোলে তুলে নিল। নূরকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। 1 সপ্তাহ পর নূর আর নীলা মিলে আয়াতকে সাজাচ্ছে। আয়াত আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। ওর যেন এখনো বিশ্বাসই হচ্ছে না ও সত্যি সত্যি আজ বিহানের বউ হতে চলেছে। ফাইনালি ওর জীবনে সেই কাঙ্ক্ষিত দিনটা এসেই গেল। ওর ভালোবাসা সফল হতে চলেছে আজ। যদিও এর জন্য কম কষ্ট করতে হয়নি ওদের, এত সহজ ছিল না সব কিছু। তবে এই অসাধ্য সাধন করতে সবচেয়ে বেশি হেল্প করেছে আদিত্য। আদিত্য প্রথমে আয়াতের বাবার সাথে এই বিষয়ে কথা বলে। আয়াতের বাবা প্রথমে রাজি হতে চায়নি, মানা করে দিয়েছিল। আদিত্য তাকে অনেকভাবে বোঝায়, তাকে ভরসা দেয় যে বিহান তার মেয়েকে সবচেয়ে ভালো রাখবে। আদিত্য এটাও বলে যে বিহানের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আদিত্য ওর সম্পত্তি 20% বিহানের নামে লিখে দিয়েছে। যদিও বিহান এ ব্যাপারে জানে না, ওর অগোচরে এটা করেছে আদিত্য। আর আদিত্য থাকতে বিহানের কোনো সমস্যা হবে না। এভাবে আরও অনেকভাবে আয়াতের বাবাকে বোঝানোর চেষ্টা করেছে আদিত্য। আবিরও আদিত্যের পক্ষ থেকে ওর বাবাকে বোঝায়, কারণ আবির বিহানকে অনেক ভালো করে জানে। তাই ওর বিশ্বাস বিহান ওর বোনকে ভালো রাখবে। ওদের কথায় আয়াতের বাবা একটু নরম হলেও পুরোপুরি রাজি হচ্ছিল না। তখন আয়াত অনেক কান্নাকাটি করে। আয়াত ওর বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে রাজি হতে বলে। মেয়ের এত কষ্ট দেখে শেষমেশ আয়াতের বাবা রাজি হয়ে যান। তবে শরীফা বেগম কিছুতেই বিয়েতে রাজি নন। সে কোনো মতেই বিহানের মতো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবেন না। আয়াতের বাবা অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, তবুও রাজি হন না। আয়াতের চোখের পানিও তার মন গলাতে পারে না, বরং সে বিহানের ব্যাপারে অনেক খারাপ ভাষায় কথা বলেন। এতে আয়াতের অনেক রাগ লাগে। ওর মাঝে এতটা নির্দয়া স্বার্থপর তা আজ টের পাচ্ছে আয়াত। মনে মনে ভয়ও হয়, যদি বিহান এসব দেখে পিছু হটে যায়, যদি সে আবারও আয়াতের হাত ছেড়ে দেয়, তাহলে কি করবে আয়াত? সে তো আবারও নিঃস্ব হয়ে যাবে। না না, তাহলে আরও বাঁচতেই পারবে না। পেয়ে হারানোর শোক সে বয়ে বেড়াতে পারবে না। তাই হাজার আকুতি মিনতি করার পরও যখন তার মা রাজি হয় না, শেষমেশ আয়াত ওর মাকে ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যে মা নিজের ছেলে মেয়ের সুখের চেয়ে তার মিথ্যে অহংকারই বেশি বড় মনে করে, তার জন্য আয়াত তার ভালোবাসাকে কোরবান করবে না। এত কষ্টের পর বিহানকে পেয়েছে সে, এখন আর হারাতে পারবে না তাকে। তাই আয়াতও আবিরের মতো ওর মাকে ছেড়ে আদিত্যের বাসায় চলে আসে। আজ এ বাড়িতে থেকে আয়াত আর বিহানের বিয়ে হবে। খুব ঘরোয়াভাবেই বিয়েটা হবে। আয়াতের ভাবনার মাঝে ওর সাজ হয়ে যায়। নূর আয়াতের দিকে তাকিয়ে বলল, ওয়াও, আমার কিউটি ননটাকে একদম পরীর মতো লাগছে। আজকে তো বিহান ভাইয়া চোখই ফেরাতে পারবে না। নূরের কথায় আয়াত লাজুক হাসল। এদিকে আদিত্য বিহানকে ধরে বেঁধে একটু বর সাজানোর চেষ্টা করছে। তবে বিহান এসবে কেমন বিরক্ত হচ্ছে। বিহান বিরক্তিকর কণ্ঠে বলল, ইয়ার এসব মাইনজা না করলে কি শাদি করণ যাইব না? কি সব পড়াইয়া দিছস, নিজেরে চিড়িয়াখানার প্রাণী লাগতেছে। আদিত্য বিরক্তি সুরে বলে উঠল, তো তুই কি লুঙ্গি পরে বিয়ে করতে চাস?
হ, লুঙ্গিতে কি সমস্যা? কি সুন্দর একখান জিনিস মাইরি, পড়লে মনে হয় কিছু না কিছু পড়ছে। কত সুন্দর হাওয়া বাতাস যাওয়ান যায়। আরে লুঙ্গিরে তো জাতীয় পোশাক হিসেবে ঘোষণা করা উচিত। ঠিক আছে, তুই বাসর ঘরে লুঙ্গি পরে যাস, কেমন? তোর কাজও আসবে ভালো। আদিত্যের কথায় বিহান একটু লজ্জায় পেয়ে যায়। একটু পরে আদিত্য বিহানকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আয়াতের বাবা এসেছে, ওর মা আসেনি। মিস্টার আজাদ এবং তার স্ত্রীও এসেছেন। বিহানের আজ কেমন ইতস্তত লাগছে সবার সামনে। বিহান সোফায় গিয়ে বসতে আবির বলে উঠল, কিরে, বসে পড়লি কেন? আমাকে সালাম করবে কে? জানিস না আমি কোনের বড় ভাই? আমাকে সম্মান কর, পায়ে হাত দিয়ে সালাম কর, না হলে কিন্তু বোন বিয়ে দেব না। আবিরের কথায় সবাই হেসে দিল। বিহান দাঁত কিরমির করে আবিরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলছে, হালা খারা, খালি একলা পাইবার দে। হ্যার পর তোরে সম্মান কত প্রকার ও কি উদাহরণস্বরূপ বুঝাই দিমুনি। এর মধ্যে কাজী সাহেবও চলে এসেছেন। কিছুক্ষণ পরেই নূর আর নীলা মিলে আয়াতকে নিয়ে এলো। বিহান আয়াতের দিকে তাকাতেই তার হার্টবিট 2-3টা মিস হয়ে গেল বোধহয়। আয়াতকে যে আজ কোনো অপ্সরীর চেয়ে কম লাগছে না। নিজের প্রিয়তমাকে বধূ বেশে দেখার চেয়ে মুগ্ধতা বুঝি আর কিছুতেই নেই। নূর আয়াতকে নিয়ে এসে বিহানের পাশে বসলো। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করে ওদের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করলো। আয়াতের খুশিতে চোখে পানি চলে এলো। শেষমেশ ও বিহানের হয়েছে। আজ থেকে ও বিহানের বউ। ভাবতেই সারা শরীর ঠান্ডায় শীতল বাতাস বয়ে গেল। আজকে নূরের বাবাও এসেছিলেন। আশরাফ রহমান নূরের বাবার উদ্দেশ্যে বলে উঠলেন, মিয়াই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নূরের বাবা বলল, জি বলুন। আসলে আপনি তো আমাদের আত্মীয়, তবে আপনাদের সাথে আরেকটা আত্মীয় বাড়াতে চাই। মানে বুঝলাম না। আপনি হয়তো জানেন না, তবে আবির আর নীলা দুজনকে পছন্দ করে। তাই আপনি যদি রাজি থাকেন, তাহলে আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত দিন। নূরের বাবা একটু অবাক হয়ে নীলার দিকে তাকালেন। নীলা বেচারি ভয়ে মাটির নিচে দেবে যাচ্ছে। না জানি ওর বাবা ওর কি অবস্থা করেন। নীলার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, নীলা, উনি যা বলছেন তা কি সত্যি? নীলা মাথা নিচু করে ভয়ে ভয়ে মাথা ঝাঁকাচ্ছে। মানে সত্যি। নীলার বাবা এবার আশরাফ রহমানের দিকে তাকিয়ে বললেন, দেখুন, আমি এই ব্যাপারে কিছু জানতাম না, তাই এমন ঝট করে কোনো কথা বলতে পারছি না। এতক্ষণে আদিত্য নূরের বাবার উদ্দেশ্যে বলে উঠল, বাবা, আপনার আমার উপর যদি ভরসা থাকে তাহলে নির্দ্বিধায় রাজি হয়ে যান। আবির আমারই ভাই, আর নীলা আমার ছোট বোনের মতো। তাই বলছি, ওরা দুজন সুখে থাকবে, এটা দায়িত্ব আমি নিতে পারি। নূরের বাবা বলে উঠলেন, তোমার উপর তো আমি সবচেয়ে বেশি ভরসা করি। তুমি আমার নিজের ছেলের চেয়েও বেশি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তখন রাজি। তবে নীলার বয়স এখনো কম, তাই এই মুহূর্তে বিয়ে কথা ভাবছি না আমি। অন্তত এসএসসিটা দেখ, তারপর দেখা যাবে। আশরাফ রহমান হাসি মুখে বলে উঠলেন, ঠিক আছে, বিয়েটা না হয় পরেই হোক, তবে আজকে এই শুভ দিনে ওদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলি, কি বলেন? নূরের বাবা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। তাদের সিদ্ধান্তে সবাই খুশি হয়ে গেল। আবির তো পারছে না লুঙ্গি ডান্স দিতে। এত সহজে সব কিছু হয়ে যাবে ভাবতেই পারেনিও। মনে চাচ্ছে বাসার ছাদে চিল্লায়ে চিল্লায়ে উড়াধরা নাচতে। অতঃপর কিছুক্ষণ পর আবির আর নীলার এঙ্গেজমেন্টও হয়ে গেল। সবাইকে মিষ্টিমুখ করানো হলো। রাত 12টার দিকে বিহান আয়াতকে নিয়ে ওর ফ্ল্যাটের সামনে এলো। মিস্টার আজাদ এবং তার স্ত্রী বিহান আর আয়াতকে তাদের বাসাতে যেতে বলেছিল। তবে বিহান তাদের বুঝিয়ে বলেছে যে তারা তাদের নতুন জীবনের শুরু এখান থেকেই করতে চায়। তাই ওনারা আর কিছু বলেননি। এই কয়দিনে ওরা দুজন মিলে ফ্ল্যাটটা পুরোপুরি ভালোভাবে সাজিয়ে ফেলেছে। আয়াত সুন্দর করে ফ্ল্যাটের সব জিনিস নিজ হাতে সাজিয়েছে। ফ্ল্যাটের দরজায় এসে বিহান চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো।
ভেতরে ঢুকে কত দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলো আয়াত দরজার বাহিরেই দাঁড়িয়ে আছে। বিহান ভ্রুকুচকে বলল, কি হয়েছে, ভিতরে আস না কেলা? আয়াত ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে আছে। বিহান এবারে আয়াতের কাছে এগিয়ে এসে বলল, আরে আজব, দাঁড়ায় আসো কেলা, ভিতরে আহো। আয়াত একইভাবে দাঁড়িয়ে আছে। বিহান এবার একটু বিরক্তি সুরে বলে উঠল, আরে সারা রাত কি বাইরে কাটানোর ইচ্ছে আছে নাকি? আয়াত মাথা ঝাঁকালো, মানে না। তাহলে আসছো না কেন? আয়াত এতক্ষণে বলে উঠল, কি জানি আমার পা কেন যেন চলছেই না, কিভাবে ভেতরে ঢুকবো বলুন? বিহান ভ্রু কুচকে বলল, এটা আবার কেমন কথা? এতক্ষণ তো সই সালামতি ছিল তোমার পা, তো এখানে আসতে আটকে গেল? এখানে কি ভেবিকল লাগানো আছে নাকি? আয়াত অসহায় ভাব ধরে বলল, আমি কি জানি, পা উঠছে না তো আমি কি করব? এখন কিভাবে যে যাব, কেউ যদি একটু কোলে করে নিয়ে যেত আমাকে। কিন্তু কে নেবে আমাকে? এখানে কি তেমন কোনো সহৃদয় ব্যক্তি আছে? কথাটা বলে আয়াত এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করতে লাগলো। বিহান ভ্রুকুচকে কতক্ষণ তাকিয়ে রইল আয়াতের দিকে। আসল ব্যাপারটা এতক্ষণে মাথায় ঢুকলো ওর। আয়াতের নাটকের মর্মার্থ বুঝতে পেরে বিহান ফট করে আয়াতকে পাজাকোলা তুলে নিয়ে বাঁকা হেসে বলল, কোলে ওঠার জন্য এত মেলোড্রামা করার কি দরকার? বললেই তো হতো। আয়াত দু হাতে বিহানের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, তো কি করব? আমার জামাইটা কি কিছুই বোঝে না? নতুন বউকে যে কোলে নিয়ে ভেতরে ঢুকতে হয় সেটাও বলে দিতে হয়। বিহান আয়াতকে কোলে নিয়ে ভেতরে যেতে যেতে হাসি মুখে বলল, ব্যাপার না, আমার ইন্টেলিজেন্ট বউ তো আছেই, সে আমাকে সব শিখিয়ে দিবে, একেবারে হাতে কলমে। কথাটা বলে বিহান এক চোপ টিপ মারল, আর আয়াত লজ্জায় বিহানের বুকে মুখ লুকালো। বিহান আয়াতকে নিয়ে ওদের বেডরুমে এসে দেখলো ওদের বেডরুম ফুল আর লাভ শেপের রেড বেলুন দিয়ে সাজানো। ওরা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। আয়াত বলে উঠল, এসব কে করেছে? বিহান বলে উঠল, কে আর করবে? আমার জানের জিকে দোস্ত ছাড়া আর কার কাজ হতে পারে? আদিত্য ভাইয়া? হ্যাঁ, ওর কাছে ফ্ল্যাটের একটা চাবি দিয়ে রেখেছে, নিশ্চয়ই ওই করিয়েছে সব। ভাইয়া সত্যি গ্রেট, কত করে সবার জন্য, অথচ আমার ভাইয়ার জন্য কিছুই করতে পারি না। আফসোস করো না, আমরা ওকে খুব তাড়াতাড়ি মামা হওয়ার খুশিটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আফটার অল ওর এত মেহনত তো আর বিফলে যেতে দিতে পারি না, তাই না? আয়াত লজ্জায় বিহানের বুকে আলতো করে কিল মেরে বলল। ধ্যাত। বিহান হেসে দিল। তারপর আয়াতকে বেডের উপর বসিয়ে বলল, তুমি এসব শাড়ি গহনায় নিশ্চয় টায়ার্ড হয়ে গেছো, যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আয়াত আলতো করে মাথা ঝাঁকিয়ে আস্তে করে বেড থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বিহান উঠে দাঁড়িয়ে গায়ের পাঞ্জাবিটা খুলে কাভার্ড থেকে একটা টি শার্ট বের করে পরে নিল। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ওড়নাটা ধীরে ধীরে খুলে সব অর্নামেন্টসগুলো খুলতে লাগলো। হাতের চুড়িগুলো খুলে ড্রেসিং টেবিলের উপর রাখছে। চুড়ি রুনুঝুনু শব্দে বিহান আয়াতের দিকে ঘুরে তাকালো। আয়াত এবার কানের দুল খুলছে। বিহান কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে বিহান আর একা নেই। এ মেয়েটা এখন থেকে ওর বউ, ওর অর্ধাঙ্গিনী, চিরজীবনের সাথী। এখন থেকে এই মেয়েটার উপর ওর শুধু একার অধিকার। সে শুধুই বিহানের, একান্তই বিহানের। বিহান নেশাগ্রস্ত চোখে তাকিয়ে ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে গিয়ে আয়াতের পেছনে দাঁড়ালো। আয়াত ওর নেকলেসটা খোলার চেষ্টা করছিল। বিহান হাত বাড়িয়ে আয়াতের নেকলেস খুলতে লাগলো। আয়াত একটু চমকে উঠে আয়নার দিকে তাকিয়ে দেখলো বিহান কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে। বিহানের এমন চাহনি দেখে আয়াত লজ্জায় চোখ নামিয়ে ফেলল। বিহানের দিকে তাকানোর আর সাহস নেই ওর। বিহান নেকলেসটা খুলে রেখে আয়াতের গলার পেছনে একটা গভীর চুমু খেলো। আয়াতের সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল। আয়াত কেঁপে উঠে চোখ বন্ধ করে দুই হাতে শাড়ি খামচে ধরল। বিহান আরও গভীরভাবে আয়াতের গলায় নাক ঘষে চুমু খেতে লাগলো। আয়াতের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে।
দম আটকে আসছে ওর। আয়াত ওখান থেকে চলে যেতে নিলে বিহান আয়াতের কোমর জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? আয়াত কোনো রকমে কাপা কাপা কণ্ঠে বলল। যে চেঞ্জ করে আসি। বিহান আয়াতের কানে নাক ঘষে বলল, চেঞ্জ করে কি হবে? কিছু তো আর থাকবে না। আজ তোমার সারা অঙ্গে শুধু বিহান নামক বস্ত্র থাকবে। কথাটা বলে বিহান আয়াতকে আবারও কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো। আয়াত বিহানের বুকে নিজেকে সঁপে দিল। আজ সে বিহানের রঙে রাঙাবে নিজেকে। নূর আয়নার সামনে দাঁড়িয়ে ওর গহনাগুলো খুলছে। অনুষ্ঠান শেষ করে সবাইকে বিদায় দিয়ে মাত্রই রুমে এসেছে ও। গহনা খোলা শেষে নূর ওর পিঠে হাত দিয়ে ব্লাউজের ফিতা খোলার চেষ্টা করছে, কিন্তু ফিতায় কেমন গিট লেগে গেছে তাই খুলতেই পারছে না। তখনই আদিত্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে ঢুকতে নূরকে এভাবে দেখে আদিত্যের চোখে নেশা লেগে গেল। আদিত্য টেডি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূরের পেছনে এসে হাত বাড়িয়ে নূরের ফিতা খুলতে লাগলো। নূর আয়নায় তাকিয়ে আদিত্যকে দেখে লাজুক হাসল। আদিত্য ফিতা খুলে দিয়ে নূরের পিঠে একটা চুমু খেলো। তারপর দুই হাতে নূরের শাড়ির ফাঁকে খোলা কোমর জড়িয়ে ধরে নূরের চুলের গ্রানে নাক ডুবিয়ে নেশালো কণ্ঠে বলল, আজকে সারাদিনের ঝামেলায় বউটাকে একটু কাছেই পাইনি, একটু আদরও করতে পারেনি। আই মিস ইউ সো মাচ। নূর মুচকি হেসে বলল, এমনভাবে বলছো যেন কতদিন দেখোনি। আরে সারাদিন চোখের সামনেই তো ছিলাম। তুমি বুঝবে না, জানো তোমাকে একটুখানি না দেখতে পেলেও মনে হয় কতদিন দেখেনি। তোমার প্রতি কেয়ার একটু কম হয়ে গেল, মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যার শাস্তি স্বরূপ তোমাকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। তোমাকে যত ভালোবাসে তবু মনে হয় যেন কম হয়ে যাচ্ছে। মনে হয় আরও কেন ভালোবাসতে পারি না আমি তোমাকে। ইচ্ছে করে তোমাকে চোখের পলকে বসিয়ে রাখতে। আদিত্যের এমন মনোমুগ্ধকর আবেগী কথায় নূরের চোখে সুখের অশ্রু জমা হয়ে গেল। তবে সেটা গড়িয়ে নিচে পড়তে দিল না আদিত্য। নূরকে নিজের দিকে ঘুরিয়ে নূরের গাল বেয়ে আসা অশ্রু কন্যাটাকে আদিত্য ঠোঁট দিয়ে শুষে নিল। নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, তুমি জানো তোমার ওই চোখের পানি আমার কাছে কত দামি। খবরদার আর কখনো এইভাবে আমার জিনিসকে নষ্ট করবে না, নাহলে কিন্তু আমার যে খারাপ কেউ হবে না। নূর মুচকে হেসে আদিত্যের বুকে মাথা রাখল। আদিত্য নূরকে কুলে নিয়ে দুষ্টু হেসে বলল, চলো আজকে আমরা একটা নতুন করে বাসর করে ফেলি। নূর লাজুক হেসে আদিত্যের বুকে মুখ লুকালো। আদিত্য নূরকে নিয়ে চলল তার ভালোবাসার রাজ্যে। সকালে ঝলমলে মিষ্টি রোদ জানালা ভেদ করে রুমে ঢুকে ছড়িয়ে পড়েছে। রোদে ঝিলিক আয়াতের চোখে পড়তেই আয়াতের ঘুম ভেঙে গেল। চোখ একবার খুলে আবার বন্ধ করে নিল। কয়েকবার পিটপিট করে চোখ পরিষ্কার করে ভালোভাবে তাকালো। নিজেকে বিহানের উন্মুক্ত বুকে আবিষ্কার করলো আয়াত। ওদের গায়ের ওপর শুধু একটা সাদা চাদর। বিহানের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘুমে বিভোর হয়ে আছে। আয়াত মুচকি হেসে বিহানের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল বিহান। আজ সে পুরোপুরি বিহানের হয়ে গেছে। শুধুই বিহানের, আমার বিহানের। হঠাৎ ফোনের শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। আয়াত বেডের পাশে ছোট টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো ওর এক বান্ধবী ফোন করেছে। হয়তো এনজিওর কোনো কাজ হবে, তাই ভেবে আয়াত গায়ের চাদর বুকের সাথে পেঁচিয়ে উঠে বসে ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়াতের কথা বলার শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান চোখ কচলে তাকিয়ে দেখলো আয়াত ফোনে কথা বলছে। পেছন থেকে আয়াতের খোলা ফর্সা পিঠ দৃশ্যমান হয়ে আছে। সকাল সকাল এমন আবেদনময় দৃশ্য দেখে বিহানের আবারও নেশা ধরে গেল। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান মেরে নিজের ওপর ফেলে দিল। বিহান একটু চমকে উঠে বলল, আরে কি করছেন? ফোনে কথা বলছি তো। বিহান কিছু না বলে আয়াতের হাত থেকে ফোনটা নিয়ে পায়ের কাছে ছুড়ল। আয়াত কিছু বলতে যাবে তার আগে বিহান ওর মুখ বন্ধ করে দিল। আবারও আয়াত মেতে উঠল।
আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়াত। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছে। বিহান এখনো বিছানায় শুয়েই ছিল। আয়াতের চুলের পানির ঝাপটায় চোখ মেলে তাকালো বিহান। সদ্য শাওয়ার নিয়ে আসা স্নিগ্ধ আয়াতের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বিহান। বিহান উঠে দাঁড়িয়ে আয়াতের কাছে এসে পেছন থেকে আয়াতের কোমর জড়িয়ে আয়াতের কানে আলতো করে একটা কামড় দিল। আয়াত লজ্জা পেয়ে বলে উঠল, কি করছেন? আবার শুরু করেছেন? কাল রাতে এত কামড়েও বুঝি স্বাদ মেটেনি? জানেন, শাওয়ার নিতে গিয়ে শরীর জ্বলছিল আমার। আপনি না সত্যি একটা জঙ্গলি। এভাবে কেউ কামড়ায়? হঠাৎ বিহানের মুখটা মলিন হয়ে গেল। বিহানের হাত ঢিলা হয়ে এলো। বিহান আস্তে করে আয়াতের কোমর ছেড়ে দিয়ে অপরাধী সুরে বলে উঠল, সরি। কথাটা বলেই বিহান আয়াতকে ছেড়ে ব্যালকনির দিকে চলে গেল। বিহানকে এভাবে যেতে দেখে আয়াতের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ও যে ভুল কথা বলে ফেলেছে তা টের পাচ্ছে ও। নিজের উপর চরম রাগ লাগছে ওর। কেন বলতে গেল যে ওই কথা? আয়াত দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখল বিহান উল্টো দিকে দাঁড়িয়ে বাইরের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। আয়াত ছুটে গিয়ে পেছন থেকে বিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আই এম সরি, প্লিজ মাফ করে দিন আমাকে। আমি সত্যি ওভাবে বলিনি কথাটা। প্লিজ রাগ করে থাকবেন না। চাইলে আমাকে বকাঝকা করুন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। বিহান এবার আয়াতের দিকে তাকালো। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে ওর। আজ প্রথম বিহানের চোখে পানি দেখতে পেল আয়াত। আয়াতের বুকটা আরো কেঁপে উঠল। এ কি, ওর বিহানকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে ও? বিহান আয়াতের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতে চুমু খেয়ে বলল, কেঁদো না প্লিজ, তোমার কোনো দোষ নেই। আর তোমার কথায় আমি রাগও করিনি। আসলে তোমার জন্য ভয় পাচ্ছি। আমার ভয় হয় আমার অস্তিত্বের প্রভাব কখনো তোমার উপর না পড়ে। আয়াত, আমি জানি না আমার রক্ত কেমন, আমার জন্মদাতা কেমন, তবে এটা আমি নিশ্চিত যে সে কোনো ভালো মানুষ হবে না। কারণ কোনো ভালো মানুষ এমন একটা কাজ করতে পারে না। কোনো ভালো মানুষ পতিতা পল্লীতে যায় না। সে কোনো নিকৃষ্ট মানুষ হবে। আর আমার রক্তেও সে নিকৃষ্ট মানুষের রক্ত বইছে। আমার ভয় হয় কখনো না এই রক্ত তার রং না দেখায়। আমিও যেন ওই লোকটার মতো না হয়ে যায়, আর তার প্রভাব যেন তোমার উপর কখনো না পড়ে। তাহলে আমি সহ্য করতে পারবো না, বেঁচে থেকে মরে যাব। আয়াত পা উঁচু করে বিহানের কপালে চুমু খেয়ে বলল, কখনো না, একদম এসব কথা বলবেন না। আপনি কখনো ওই ব্যক্তির মতো হবেন না। আপনি আমার বিহান, আমার দেখা সেরা পুরুষ। তার দ্বারা কখনো কোনো অনৈতিক কাজ হবে না। বিহান আয়াতকে জড়িয়ে ধরে বলল, প্লিজ কখনো এমন হলে আমাকে সামলে নিও, আমাকে ছেড়ে যেও না। দরকার হলে আমাকে বকাঝকা করে শাস্তি দিও, তবুও ছেড়ে যেও না। আয়াত বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, কখনো না, যাই হয়ে যাক না কেন আমি সব সময় আপনার পাশে আছি। বিহান একটা তৃপ্তির হাসি দিল। আয়াত থাকতে ওর আর কিছুই চায় না। আরও এক সপ্তাহ পার হয়ে গেছে। সবাই যার যার জীবনে হাসি খুশির দিন কাটাচ্ছে। আজ সবাই আদিত্যের বাসায় মিলিত হয়েছে। আদিত্যই সবাইকে আসতে বলেছে। সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। একটু পরে আদিত্য অফিস থেকে ফিরল। দরজায় বেল বাজতে প্রতিদিনের মতো নূর হাসি মুখে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতে আদিত্য যথারীতি তার অভ্যেস অনুযায়ী প্রশান্তির হাসি দিল। কোনো দিকে না তাকিয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর বেচারি কিছু বলার সময়ই পেল না। আদিত্য এবার ঠোঁট চোকা করে নূরের গালে চুমু দিতে গেলে নূর চোখের ইশারায় পেছনে তাকাতে বলল। আদিত্য ওইভাবেই সামনে তাকিয়ে দেখলো সব কয়টা দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আবির তখন দুষ্টু হেসে বলল, ছ্যা 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 ছ্যা, কি দিনকাল এলো! আজকালকার পোলাপানের লজ্জা শরম যেন হোলসেলে বেচে দিয়ে এসেছে। কেমন মাসুম বাচ্চাদের সামনে চুম্মাচাটি করে বেড়াচ্ছে। এদের জন্যই দেশ আজ রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ, তুমি এদের হেদায়েত দান করো। নূর তো লজ্জায় মাটির নিচে চলে যাচ্ছে। তবে আদিত্য ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, তো তোকে দেখতে কে বলেছে? আমার বউকে আমি যেখানে খুশি সেখানে আদর করবো। তোর কি বে? তুই দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখ। কথাটা বলে আদিত্য নূরের গালে টুস করে একটা চুমু দিয়ে দিল।
নূর লজ্জায় মরি মরি অবস্থা। বিহান মুখে আঙুল ঢুকিয়ে শীষ বাজিয়ে বলে উঠল, জিও মামা, এই না হলে আসল বাপের বেটা। বউরে আদর করুম, তার আবার শুক্রবার শনিবারের কি আছে, তাই না বউ? কথাটা বলে বিহান এক হাতে আয়াতের কাঁধের উপর হাত দিয়ে নিজের সাথে চেপে ধরল আয়াতকে। আয়াত চোখ বড় বড় করে তাকিয়ে আছে বিহানের দিকে। বড় ভাইয়ের সামনে কেমন নির্লজ্জের মতো কাজ করছে বিহান। বিহান এবার আবিরের দিকে তাকিয়ে বলল, আর তুই আসল কথাটা কও না। আসল কথা হইল, তোর এসব দেখা পরানটা জ্বইল্লা যায়, কারণ তুই এসব করতে পারস না। তাই তোর অবস্থা এখন ওই অসহায় ব্যক্তির মতো হয়েছে, যার সামনে সুস্বাদু খাবার রাখা আছে, তবু তাতে খেতে মানা। কথাটা বলে বিহান হো হো করে হেসে উঠল। বাকিরাও হাসতে লাগলো। আবির অসহায় ভাব ধরে বলে উঠল, হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। আজ কচি বেআইনের সাথে প্রেম করার ফল পাচ্ছে। এর চেয়ে তো বিদেশি মেয়ের সাথে প্রেম করাই ভালো ছিল। কমসে কম এমন অনাহারে তো থাকতে হতো না। আবিরের কথায় নীলা দাঁত কটমট করে চোখ গরম করে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে মেয়েকে হাসি দিয়ে বলল, জাস্ট কিডিং। আমার কচি বেআইনের মতো কি কেউ হয় নাকি? একটু পরে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, হঠাৎ ডাকলি যে, কি হয়েছে, কিছু বলবি? আদিত্য সবার সামনে দাঁড়িয়ে বলল, তোদের সবার জন্য একটা গুড নিউজ আছে। সবাই হঠাৎ খুব খুশি হয়ে গেল। আবির আর বিহান এসে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, ওয়াও ইয়ার, অভিনন্দন অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। আয়াত আর নীলাও খুশিতে নেচে উঠে নূরকে জড়িয়ে ধরে আসতে। ইয়াহু, উই আর সো হ্যাপি। অনেক অনেক অভিনন্দন। আদিত্য আর নূর দুজনে ভেবাচাকা খেয়ে গেল। এটা কিসের অভিনন্দন দিচ্ছে সেটাই বুঝতে পারছে না ওরা। আদিত্য ভ্রু কুচকে বলল, পুরো কথা না শুনে খুশি হচ্ছিস তোরা? আর তো অভিনন্দন দেওয়ারই বাকি আছে। আবির বলে উঠল, বারে, আমি চাচু হতে যাচ্ছি আর খুশি হব না? আমার তো খুশিতে সারা বাড়ি জুড়ে নাচতে ইচ্ছে করছে। এবার বিহান বলে উঠল, আমি তো দুইটাই হমু, চাচু আর মামা। আমার তো ডাবল খুশি। আয়াত বলল, আর আমি ফুপি হতে চলেছি। ওয়াও, ভাবতে কি খুশি লাগছে। নীলাও বলে উঠল, আরে আমি তো খালামণি হব, ইস কি মজা। আদিত্য আর নূর যেন তাজ্জব বনে গেল। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এদের অবস্থাটাও ঠিক তেমন হয়েছে। আদিত্য একটু ধমকে সরে বলল, চুপ কর সবগুলো। পুরো কথা শোনার আগে লাফালাফি শুরু করে দিয়েছে। আরে এমন কিছু না। আবির বলে উঠল, কেন? তুমি তো বললে গুড নিউজ। তাই তো তোরা ধীরে ধীরে করে নাচা শুরু করে দিলে। গুড নিউজ মানে কি শুধু ওটাই নাকি? আরে আমি তো অন্য কিছু বলছিলাম। কি বলছিলে? আসলে আমি আমাদের সবার জন্য কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছি। সব অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছে। কাল সকালে আমরা সবাই প্লেনে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব। আদিত্যের কথায় সবাই খুশিতে হইচই করে নাচতে লাগলো। ডিনার শেষে একটু আগে আদিত্য রুমে এসেছে। ফোনে কারোর সাথে কথা বলছে। তখনই নূর রুমে এসে দৌড়ে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। আদিত্য মুচকি হেসে ফোনটা কেটে বিছানার ওপর রাখলো। তারপর নূরের হাত ধরে ওকে সামনে নিয়ে দাঁড় করালো। নূর সামনে থেকে আবারও জড়িয়ে ধরে খুশি মনে বলে উঠল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, এতগুলো থ্যাংক ইউ। জানো আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সমুদ্র দেখার, সমুদ্রের পানিতে নামার, কিন্তু কখনো যাওয়া হয়নি। স্কুল কলেজ থেকে পিকনিকে গেলেও বাবা আমাকে একা ছাড়তো না, তাই যাওয়াও হতো না। এখন ফাইনালি সমুদ্র দেখতে পারবো। ইস আমার যে কি খুশি লাগছে। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, আর তোমার এই খুশিরই তো আমার প্রাপ্তি। আমার তো বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যার জন্য তোমাকে আমি আজ এই খুশিটা দিতে পারলাম। কারণ আগে কখনো গেলে তো আজকের মতো তোমার এই খুশিটা আমি দেখতে পেতাম না। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বলে উঠল, ধন্যবাদ হিরো, ইউর বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আদিত্য মুচকি হেসে বলল, হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। চলো, কাল আবার সকাল সকাল উঠতে হবে, না হলে তুমি যে ঘুম পাগলে তোমার ঘুমই ভাঙবে না। আরে কি
কি বলো, আমার তো এক্সাইটমেন্টে আজ ঘুমই আসবে না, কখন সকাল হবে আর কখন যেতে পারবো। আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু হেসে বলল, তাহলে শুধু শুধু জেগে থেকে কি হবে? তোমার তো সময় কাটবে না, তাই না? তার চেয়ে বরং কিছু কাজ করা যাক, এতে তোমার সময় কেটে যাবে, কি বলো? কথাটা বলে আদিত্য চোখ টিপ মারল। নূর আদিত্যের মনোভাব বুঝতে পেরে মুখ দিয়ে মিছে মিছি হাই তুলে বলল, কি যে বলো না, আমার তো ঘুমে চোখ ভেঙে আসছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। নূর তাড়াতাড়ি করে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। আদিত্য হেসে দিয়ে বেডে এসে নূরকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরদিন সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে যথাসময়ে ওরা প্লেনে উঠে পড়ল। নূরের এক্সাইটমেন্টে হাত পা কাঁপাকাঁপি করছে, এই প্রথম ও প্লেনে চড়ছে। সব কিছুই অতি আনন্দিত লাগছে ওর কাছে, এক অভূতপূর্ণ অনুভূতি হচ্ছে। আদিত্য নূরের হাত ধরে ওদের সিটে এসে জানালার পাশের সিটে নূরকে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়ল। তারপর নূরের সিট বেল্ট লাগিয়ে দিল। একটু পরেই প্লেন টেক অফ করতে শুরু করলো। নূরের এবার কেমন যেন ভয় লাগতে শুরু করলো, মনে হচ্ছে ও বোধহয় প্লেন থেকে পড়ে যাচ্ছে। নূর ভয়ে আদিত্যের বাহু খামচে ধরল। আদিত্য তাড়াতাড়ি করে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, ভয় নেই আঁচল, আমি আছি না, কিছু হবে না, রিল্যাক্স, টেক আ ডিপ ব্রেথ। কিছুক্ষণের মধ্যে প্লেন পুরোপুরি টেক অফ করে সোজা হয়ে গেল। নূর এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল,